আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। দীর্ঘ অনেকদিন পর আজকে আবার নতুন একটা পডকাস্টে চলে আসছি। আমার সাথে আছে আমার এক কাছের বড় ভাই। অনেকদিন বলার পর আজকে আপনাদের সামনে উপস্থিত করতে পারছি কারণ সে অনেক বিজি থাকে। সায়েদ ভাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। যেটা বললাম রিসেন্টলি একটু ব্যস্ততার জন্য সময় দিতে পারছিলাম না। বাট আলহামদুলিল্লাহ ফাইনালি তোমার সাথে একটু কথা বলা যাবে। অনেকদিন আপনাকে আসলে আপনি অনেক বিজি থাকেন। সত্যি কথা বলতে আপনি তো অনেক সিনিয়র হয়ে গেছেন যার কারণে হয়তো অনেক বিজি থাকেন। তো যাই হোক ভাই, ১ম আমার দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, উনি একজন প্রোগ্রামার, আ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলতে পারেন। তো উনি ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে মেবি কাজ করে। উনার মুখে শুনবো আমরা। তো যেহেতু একজন সিনিয়র ডেভেলপার বলেন আর সিনিয়র ইঞ্জিনিয়ার বলেন আর সিনিয়র প্রোগ্রামার বলেন, সেই ক্ষেত্রে তার থেকে অনেক কিছু জানার আছে আমাদের। আমরা অনেকে জুনিয়র আছি, অনেকে হতাশাগ্রস্ত আছি। সব মিলে হচ্ছে আমরা ডেভেলপমেন্ট পারি কিন্তু অনেক স্কিল আছে যেগুলা ডেভেলপমেন্টের সাথে আমাদের জড়িত। সেই স্কিলগুলো আমাদের অর্জন করা উচিত। তো সেই স্কিলগুলা যে ব্যাকআপ দিবে আমাদের, সেই স্কিলগুলা নিয়ে আজকে ভাইয়ের থেকে শুনবো। সো ভাই, ওভারঅল যদি আপনার পরিচয়টা দিতেন, আপনি কোথায় জব করতেছেন, এখন আপনার অবস্থাটা কি? তারপর যদি আমরা কথা শুরু করি। আচ্ছা, তো থ্যাংক ইউ ভাই। প্রথমত বলব অনেক বেশি বাড়াই বলছো। তো এতটাও না। আমিও আলহামদুলিল্লাহ লার্নিং ফেজেই আছি বলা যায়। আর আসলে এটা আমাদের প্রোগ্রামার কমিউনিটির একটা কমন বৈশিষ্ট্য যে যত সময় যাক না কেন আসলে শিখতেই হবে যেহেতু আসলে টেকনোলজি আপডেট হচ্ছে। আর অলমোস্ট সব সময়ই জাস্ট এক্সপেরিয়েন্সটা কাজে দেয়। কিন্তু টেকনোলজির দিক দিয়ে বলা যায় সবাই ওই শিখতেছেই। হ্যাঁ? তো দেখা গেল আমার পরিচয় আসলে আলহামদুলিল্লাহ অনেকদিন ধরে এই প্রোগ্রামিং সেক্টরে আছি। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি। প্লাস হচ্ছে ক্লায়েন্ট রিলেশনশিপ অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার। সেটার এক্সপেরিয়েন্স আমি শেয়ার করব অনেকটা। যেখানে হচ্ছে আসলে কিভাবে ক্লায়েন্ট হ্যান্ডেল করা হয় বা টিমের সাথে কমিউনিকেশন সেটা করতে হয় সেটা নিয়ে কথা বলবো। সেই হিসেবে সেই পজিশনে আছি। তো আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখতে পারতেছি। নিজেও অনেক কিছু জানতেছি। যেহেতু আসলে যেটা বললাম যে আসলে শিখার দিক দিয়ে টেকনোলজি শিখার দিক দিয়ে সবাই নতুন। দেখা গেল যে আমার টিম লিড আছে তিনিও শিখতেছে। আবার যে আমার জুনিয়র আছে সেও শিখতেছে। তুমিও শিখতেছো। কিন্তু এক্সপেরিয়েন্সটার একটা বড় বিষয় আছে। যেমন তুমি এখন হয়তো যতদিন সময় দিছো সেটার উপর বেসিস করে তুমি বলতে পারবা যে কিভাবে শিখা যায়। নতুন একটা জিনিস শিখবা সেটা কিভাবে শিখা যায় বা কি ভুল করছো সেখান থেকে একটা এক্সপেরিয়েন্স নেয়া যায়। কিন্তু লার্নিং এর দিকটা আই গেস প্রোগ্রামিং সেক্টরে আমরা সবাই লার্নার। আর হচ্ছে মূলত আলহামদুলিল্লাহ আমি মাস্টার্সও করতেছি ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর। তো দেখা গেল এই মাস্টার্স করার সময়ও আমি অনেক কিছু শিখতেছি যে আসলে প্রোগ্রামিং সেক্টরে আমরা যারা বিগিনার ছিলাম বা বিগিনার আছি তাদের একটা কমন হচ্ছে একটা ওয়েবসাইট চিন্তা করি, ওয়েবসাইট বানায় দেই। এটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং না। অ্যাকচুয়ালি এটা বলা যায় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর 5%। কিন্তু তার আগে রিকোয়ারমেন্ট বুঝা, ক্লায়েন্টের সাথে কথা বলা, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী বাজেট ঠিক করা। কারণ এখানে আসলে আমাদের অনেক প্রজেক্টই ফেল করে। আমরা হয়তো একটা প্রজেক্ট বানাচ্ছি, একটা পোর্টফোলিও প্রজেক্ট খুবই সুন্দর বানায় দিলাম। বাট আমরা চিন্তা করি যে আসলে এইসব ইউনিমার্ট এইরকম বড় বিজনেস যে ওয়েবসাইটে চলতেছে, ইনভেন্টরি ম্যানেজমেন্টে চলতেছে, তাদের যদি ১ সেকেন্ড ১০ সেকেন্ডের জন্য আপনার ওয়েবসাইটটা ডাউন থাকে, তাহলে ওদের কিন্তু অনেক লস। তাই না? তো ওই সিস্টেম গুলা কিভাবে চলে? ওই আর্কিটেকচারটা কি? তারপরে ওই সিস্টেমের টেস্টিংটা কিভাবে হইছে? তো আসলে এই বিষয়গুলো মাস্টার্স থেকে আমি পার্সোনালি অনেক বেশি জানতে পারতেছি। তো যেটা বললাম শিখতেছি অ্যান্ড যেটা আমি শিখতেছি সেগুলা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর হচ্ছে যেটা মূলত আজকের টপিক কমিউনিকেশন রিলেটেড। তো ওটাও ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব ভাইয়ের সাথে। আচ্ছা, ভাই আমি যেহেতু সিএসসি করতেছি, আ অনার্স বলতে পারেন। তো আপনি তো এই ফেজটা পার করে আসছেন, তাই না? তো সিএসসি তে মূলত হচ্ছে আমাদের অনেকগুলা সাবজেক্ট পড়ানো হয়। মাস্টার্সে মূলত আপনি সফটওয়্যার রিলেটেড গুলাই আপনি শিখতেছেন। আ এই বিষয়টা নিয়ে আপনি শুধু পড়াশোনা করতেছেন। কিন্তু আমরা যারা সিএসসি তে পড়াশোনা করতেছি তাদের ওভারঅল বিষয়গুলা, ম্যানেজমেন্ট, ইতিহাসও পড়তে হয়। তারপর হচ্ছে মানে আ বিভিন্ন হুম। টাইপের পড়াশোনা করতে হয়। হয়তোবা প্রোগ্রামিং এর একটা সাবজেক্ট থাকে, স্ট্রাকচার প্রোগ্রামিং পড়া হচ্ছে, থার্ড, ফোর্থ বিভিন্ন টুকটাক প্রোগ্রামিং নিয়ে একটু একটা একটা মানে আমাদেরকে বুঝানো হয় বা দেখানো হয়। কিন্তু মাস্টার যেটা করতেছেন আপনি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপর, তার সেটা মূলত হচ্ছে একটা নির্দিষ্ট ক্যাটেগরি বেস এবং এটার উপরে আপনি মূলত মাস্টার্সটা করতেছেন। সো এটা আপনার জন্য খুব ভালো হবে ফিউচারে অনেক ভালো জায়গায় যাওয়ার জন্য আরকি। তো ইনশাআল্লাহ দোয়া করবেন আপনার ছোট ভাইও হয়তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর উপরে যদি আল্লাহ বাঁচায় রাখে ততদিন পর্যন্ত তাহলে হয়তো মাস্টার্স করবে।
তো আজকে আমাদের আলোচ্য বিষয়ে আমরা চলে যাই। তো দর্শকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আজকের যে টপিক গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা সিএসসি অথবা নন সিএসসি বড় ভাই থেকে অনেক কিছু জানতে পারবো। সো ভাই আমি ধরতে পারেন যে আপনার গেস্ট। আপনি আমার এই আজকের পডকাস্টটা চালায়া যাবেন আরকি। আমি আপনাকে এরকম কোনো কোয়েশ্চেন করব না। মানে আপনাকে কোয়েশ্চেন করার যোগ্যতা আমার নাই। তবে আপনি আমাকে জাস্ট বা আমার দর্শকের উদ্দেশ্যে জাস্ট কিছু বলবেন। কি, কি লাগতে পারে কমিউনিকেশন স্কিল বা যা লাগবে এভরিথিং আপনি জাস্ট একটু আজকে ১০-১৫ মিনিট অনেকদিন পরে আপনাকে পাইছি। সো ওভারঅল যা পারেন না আমার দর্শকের জন্য আপনি দিতে পারেন। সেটাই আমার দর্শকের উপকৃত হবে আরকি। আচ্ছা, তো আসলে কমিউনিকেশনের যে বিষয়টা আমরা যেটা বললাম, আমি যে খুব এক্সপার্ট তা না। জাস্ট আমার এক্সপেরিয়েন্সটা সবার সাথে শেয়ার করব। যারা হচ্ছে একদম ফ্রেশার তাদের জন্য হয়তো হেল্পফুল হবে। তো যেটা হচ্ছে কমিউনিকেশনের বিষয়টা, আমরা যখন আসলে একটা টিম বিল্ড করি বা একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, যেমন তোমাকে বললাম কি ইউনিমার্ট বিজনেস অথবা তুমি চিন্তা করো সফটওয়্যার, এই ধরো স্টিমিয়ার ইউজ করতেছো, ফেসবুক ইউজ করতেছো, যেগুলো বড় বড় এই আমাদের সিম্পল একটা পোর্টফোলিও ওয়েবসাইট না, অথবা আমরা যেরকম একটা বানাই দিলাম প্রজেক্টের ক্ষেত্রে আমরা লার্নিং শিখি আর ভাবি এটাই হয়তো ওয়েবসাইট বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। তো দেখা গেল একটা টিম রান করা অনেক চ্যালেঞ্জিং। আপনার প্রচুর মানুষ থাকবে, আপনার হচ্ছে ডেভেলপার থাকবে অনেকগুলো, ফ্রন্ট এন্ড ডেভেলপার ফেসবুকের একটাই তো প্রোডাক্ট এখনো চলতেছে। তো দেখা গেলো ফ্রন্ট এন্ড ডেভেলপার থাকবে, ব্যাক এন্ড ডেভেলপার থাকবে, টেস্টার থাকবে, প্রজেক্ট ম্যানেজার থাকবে, প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে। তো আসলে একটা টিম চালানোর জন্য না অনেক সময় হার্ড স্কিল যতটা লাগে তার চেয়ে অনেক বেশি লাগে হচ্ছে সফট স্কিলস। তো দেখা গেল হার্ড স্কিলের ক্ষেত্রে আমরা কিন্তু সবসময় শিখতেই হচ্ছে। যেমন এই যে তুমি এটা রিলেট করতেছো, অনেকদিন ধরে শিখতেছো যে নতুন একটা টেকনোলজি শিখতে হচ্ছে। তুমি নেক্সট যে শিখতেছো, একটা শিখতে সাথে ভার্সন আরেকটা বের হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আচ্ছা ওই দিক দিয়ে আরেকটা জিনিস ভালো। তো এই হার্ড স্কিল গুলো তোমার শিখতেই হবে। এখানে তোমার এক্সপার্ট একবার আমি শিখে ফেলছি পাইথন, আমার জীবনে কিচ্ছু লাগবে না এরকম আসলে নাই। কালকে পাইথন নাও থাকতে পারে। তো দেখা গেল এইটা একটা সমস্যা থেকেই যায় হার্ড স্কিলের ক্ষেত্রে। তো দেখা গেল সফট স্কিলস এর ক্ষেত্রে সুবিধা যেটা আর চ্যালেঞ্জ যেখানে, যে তুমি একবার যদি এগুলা শিখে ফেলো, তোমার কিন্তু এটা তোমার মধ্যেই থেকে যাবে। যেমন আলহামদুলিল্লাহ তুমি চিন্তা করো তোমার এই সময় কতজন এরকম কথা বলার প্র্যাকটিস করতেছে। আমিও এই বিষয়ে এক্সপার্ট না, তুমিও এক্সপার্ট না। বাট তুমি যে কাজটা করতেছো সেটা হচ্ছে তোমার এই লার্নিং ফেজের মধ্যে একটা ছোট সময় বের করতেছো যেখানে তুমি কথা বলতেছো। আর কিচ্ছু না। তো দেখা গেল এখানে তুমি অনেক ভুল করবা। তুমি আমার সাথে হয়তো যেমন আমি এর সাথে তোমার হয়তো অনেক ভুল হইছে। আমারও অনেক তোমার সাথে ভুল হইছে। তো এই যে কমিউনিকেশন তুমি শিখতেছো, তুমি কিন্তু অন্য অনেকজনের হচ্ছে তুমি আগায় আছো। তো তোমার সিভিতে তুমি যে হার্ড স্কিল হিসাবে React.js পারো সেটার সাথে তুমি মেবি এতজনের সাথে তুমি পডকাস্ট করছো বা এতজনের সাথে তুমি কথা বলছো, এটা কিন্তু তোমার একটা প্লাস পয়েন্ট। আর তুমি কিন্তু শিখতেছো এগেইন কমিউনিকেশনের বিষয়টা কি, এই যে যেটা বললাম তুমি নেক্সট যে শিখছো এটা তোমার কদিন পর নাও লাগতে পারে, এই স্কিলটা তোমার লাগবে। তুমি একজনের সাথে কথা বলার মধ্যে যা ভুল করছো এটা তোমার এক্সপেরিয়েন্সের থেকে গেল, এটা তুমি নেক্সট টাইম ইউজ করতে পারবা। বা তুমি কথা বলার সময় কি ভুল করতেছো। যেমন অনেক সময় হয় যে তুমি সাপোজ ডেডলাইন কেন মিট করতে পারোনি। আমার যেহেতু আজকে তোমার সাথে সন্ধ্যার দিকে বসতে চাইছিলাম একবার, কিন্তু সাডেনলি আমার একটা ক্লায়েন্ট বললো যে তুমি কি এখন ফ্রি আছো, তাহলে এখনই তোমার সাথে মিটিং করি। উনি বিদেশে থেকে বাহারাইনে থাকে। তো আচ্ছা এগুলো আছে ফ্রি আছি, একটা করা যায়। তো এই বিষয়গুলো কিভাবে তার সাথে কমিউনিকেশন করা যায়, এমনকি আজকেও আমি একটা দুইটা রিকোয়ারমেন্টস নিতে পারিনি, পরে আমি ওনাকে মেসেজ দিছি। তো আমি কিন্তু কনস্ট্যান্টলি শিখতেছি। তো কমিউনিকেশনের যে বিষয়টা মজার আর চ্যালেঞ্জিং সেটাই হচ্ছে এই এমন একটা স্কিল, সফট স্কিল সব বলতে পারো, যে তুমি যাই শিখবা না কেন সেটা তোমার জন্য হোল লাইফ থাকবে। কালকে নেক্সট ডে আসুক, এআই আসুক, এইটা কিন্তু তোমার কাছ থেকে নিতে পারবে না। তুমি কিভাবে কথা বলতেছো। আমি অনেক মানুষের সাথে কাজ করি যারা আসলে প্রচুর ট্যালেন্টেড, কিন্তু দেখা গেল কোনো কারণে তাদের এই কমিউনিকেশন একটা হিউজ গ্যাপ থেকে যায়। তাদের কিন্তু খুবই টাফ হয়। কারণ আসলে কি, তুমি যখন টিম লিড হবা, তোমাকে ধরো তুমি যখন জুনিয়র থাকো, তোমাকে সিম্পল কাজ দিচ্ছে, তুমি করে ফেলতেছো, ফাইন। বাট তুমি যখন মানে ম্যানেজমেন্ট চেষ্টা করবে তোমাকে একটু টিম লিড বানানো, তুমি যদি এক্সপেরিয়েন্স আছো সেই দায়িত্বটা তোমাকে দেয়ার। তুমি যখন ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবা না, অথবা তুমি যখন আরেকজনের সাথে তোমার পয়েন্টস গুলো বুঝাতে পারবা না, তখন আসলে তোমার এক্সপেরিয়েন্সটা কাজে দেয় না। যেটা আসলে খুবই স্যাড। আমি এরকম দেখছি যে সে খুবই ভালো পারে, বাট ফর সাম রিজন তার কমিউনিকেশন খুবই খারাপ, ন্যাচারালি সে একটু খারাপ। তো তার এখানে কি স্ট্রাগল করতেই হয়। তো এই কমিউনিকেশন বা সফট স্কিলস যারাই ইনভেস্ট করতে চায় তাদের আসলে কি বলবো যে আমরা এতটা সময় অনেক কিছু হার্ড স্কিলস থেকে দিই। চিন্তা করো তুমি কত কিছু শিখছো ছোটবেলা থেকে। আমরা সেই ছোটবেলায় এই বই পড়ছি, ওই ফিজিক্স পড়ছি, এই মুখস্থ করছি, বাংলার এই কবিতা মুখস্থ করছি। কিন্তু আমার মনে হয় সবচেয়ে বেশি যেটা লাভ হয়েছে সেটা হচ্ছে পরীক্ষার আগের রাতে প্রেশার হ্যান্ডেল করতে পারাটা। এইটা একটা সফট স্কিল যেটা শিখছি।
ভার্সিটি লাইফেও তুমি শিখতেছো যে পরীক্ষার আগের রাতে প্রেশার হ্যান্ডেল করা, পরীক্ষার হলে গিয়ে প্রেশার হ্যান্ডেল করা, একটা প্রশ্ন বুঝতেছো না ওখানে চিন্তা করতেছো কিভাবে। কিন্তু ওই যে বাংলার কবিতাটা ওটা এখন আর কাজে লাগতেছে না সেইভাবে। তো আসলে সফট স্কিলস এর ক্ষেত্রে যেটা বলব, যারাই আসলে ভিডিওটা দেখবে বা দেখতেছে, যে একটু সময় ইনভেস্ট করাটা খুবই দরকার। কিভাবে করবেন সেটা আপনার বিষয়। যেমন হচ্ছে ভাই যেটা করতেছে সেটা হচ্ছে ভিডিওতে কথা বলা। এটা আমিও করি। আমারও YouTube চ্যানেল আছে। তো আমি চেষ্টা করি ওখানে কথা বলা। এটা জাস্ট আয়নায় কথা বলার মতো। আমরা এই সময়টাও পাই না। তো এটা হচ্ছে অনেকটা আয়নায় কথা বলার মতো যে আমরা কিভাবে আমাদের ইমপ্রুভমেন্ট করতে পারি, কমিউনিকেশনটা ইমপ্রুভ করতে পারি। আমি হয়তো কিছু সাজেশন দিব আপনাদেরকে। তো এইটা আপনি কিভাবে ইমপ্রুভ করতে চান সেটা আপনার বিষয়। এবার আমি বলব, যেভাবে করেন না কেন এটা খুবই একটা ইম্পোর্টেন্ট সময় চলে এসেছে আমাদের এখন যে কমিউনিটির অবস্থা। যে সফট স্কিলস মানুষ গুরুত্ব দেয় না। হ্যাঁ, জবে হয়তো আপনি ঢুকতে পারবেন হার্ড স্কিলস দিয়ে, বাট আপনার সেই একটা ভালো পর্যায়ে যেতে হলে আপনাকে সফট স্কিলস লাগবে। আর এমনকি আপনার হার্ড স্কিলস এর সাথে যদি আপনি যে আপনাকে জব দিবে তাকে যদি প্রমাণ করতে পারেন যে আপনার সফট স্কিলস আছে, তাহলে তো আপনার জবের চান্সটা অনেক বেশি বেড়ে যায়। কারণ হচ্ছে আপনার যে টিম লিড, আপনার যে ম্যানেজার, সে কিন্তু আপনাকে হার্ড স্কিল শিখাতে পারবে। কোনো সমস্যা না ভাই। রিঅ্যাক্ট যে শিখতে চান আপনি হয়তো একটু সময় দিলেন। যে খুবই ভালো পারতেছে সে হয়তো ২ মাসে শিখবে, যার আরো স্লো সে ৫-৬ মাসে শিখতেছে। এটা কিন্তু সমস্যা না। কিন্তু যখন একজন মানুষ টিমে নেয়, তারা দেখে যে টিম কালচারের সাথে সে কি পারফেক্টলি স্যুট করতেছে কিনা? নাকি সে একটা সমস্যা তৈরি করবে? নাকি তার অ্যাটিটিউড খারাপ? সে কি সিনিয়রদেরকে রেসপেক্ট করবে কিনা? সে কি আসলে ডেডলাইন ম্যাচ করবে কিনা? সে যদি একটা মেসেজ দেয়, "ভাই এটা আমি বুঝতে পারতেছি না।" কারো কোনো মাথা ব্যাথা নাই। "ভাই এটা আমি পারতেছি না।" কোনো সমস্যা নাই। কিন্তু সে কি শিখতে চাচ্ছে কিনা এটা ইম্পোর্টেন্ট। কিন্তু তার এই সফট স্কিলস এর সমস্যা কিন্তু তাকে পাওয়াই যাচ্ছে না। আমি এমন ডেভেলপারের সাথে কাজ করছি, দেখা গেল ইস্যু তৈরি হইছে। আমি তাকে ইস্যু জানাবো, এই প্রবলেম হইছে। আমি তাকে লিস্ট দিছি, তার কোনো খোঁজই নাই। তার সাথে মেসেজিং কমিউনিকেশন আমাদের হচ্ছে বিজনেসের কমিউনিকেশনটা হচ্ছে টিমসে। সো মাইক্রোসফট টিমসে তাকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। সে নাই। সে হয়তো মেবি আরেক জায়গায় অ্যাক্টিভ। কিন্তু এটা তোমার বুঝতে হবে তোমার বিজনেস বা তোমার কোম্পানির কমিউনিকেশন চ্যানেল কোনটা? এটা কি WhatsApp নাকি Slack নাকি হচ্ছে Microsoft Teams? যদি এটা Teams হয়, তোমাকে অলমোস্ট সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। যেমন তুমি আমাকে বেশিরভাগ সময় মেসেঞ্জারে পাচ্ছ না। আমাকে পাবা তুমি WhatsApp এ সাপোজ। আমি সবসময় ওখানে অ্যাক্টিভ, কারণ আমার সব যে ক্লায়েন্টের মেসেজ বলতে পারো বা এই টিম লিডের মেসেজ অনেকটা হচ্ছে WhatsApp এ চলে আসে। তো আমি সেটা কমিউনিকেশন করি। তো তার সাথে যে সমস্যা রয়েছে তাকে পাওয়াই যাচ্ছে না। এখন চিন্তা করো যে মেইন সিইও সেও বিরক্ত। ওয়েবসাইটে হাজার প্রবলেম থাকে, এটা কোনো সমস্যা না। এটা হবেই। এটা উনিও হাজার ওয়েবসাইট নিয়ে হয়তো কাজ করছে, জানে যে একটা ওয়েবসাইট নিয়ে ফাইনালি কাজ করছে, ডিপ্লয় দিছে, প্রবলেম তৈরি হচ্ছে। এটা কোনো সমস্যা না। সমস্যাটা হচ্ছে ওকে যে বলবে, ওকে পাওয়া যাচ্ছে না। তাকে WhatsApp এ পাওয়া যাচ্ছে না, Teams এ পাওয়া যাচ্ছে না, কোথাও পাওয়া যাচ্ছে না। মোবাইলে কল ধরতেছে না, রাতে মেসেজ দিচ্ছে, "ভাই আসি।" তো এই যে কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়, এটা কিন্তু জবের ক্ষেত্রে একটা বড় সমস্যা তৈরি করে। যারা জুনিয়র তারা। আর যারা সিনিয়র যারা এই বিষয়ে ইমপ্রুভ করে তারাই কিন্তু অনেকটা এগিয়ে যায়। যেমন তুমি দেখো এখন আমাদের এমনকি ইন্ডাস্ট্রিতেও, হ্যাঁ, অনেক সময় হয় না? এটা টাফ রিয়ালিটি যে তোমাকে যদি বলি ১০ টা ভালো প্রোগ্রামারের নাম বলো। হয়তো তুমি যারা ভালো করে কথা বলতে পারে, যাদের হয়তো একটা YouTube চ্যানেল আছে তাদের নামই বলবা। এখনই তুমি চিন্তা করো। তোমাকে যদি বলি ১০ জন প্রোগ্রামের নাম বলো, তুমি তাদের নাম বলবা। হয়তো তোমাকে ২০-৩০ টা বলে তুমি আমার নামও বলে দিলা। এটার কারণটা কি? এবং তুমি তাদের চেনো। কিন্তু এইটাই কি বাংলাদেশের বেস্ট প্রোগ্রামার কোডার? না। এমন অনেকেই আছে যারা আসলে সামনে আসেনি। তাই না? তো যাই হোক, তাদের কমিউনিকেশন স্কিল খারাপ তা বলতেছি না। কিন্তু যারা এখন জয়েন করতেছে তাদের এই স্কিলটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, কমিউনিকেশনটা শিখা। যেমন একটা আমি বললাম, এরকম একটা হ্যাকস এখনই শেয়ার করব। তুমিও প্রশ্ন করিও। আমি ইনশাআল্লাহ হ্যাকস শেয়ার করার আগে তোমার কিছু প্রশ্ন শুনবো যদি তোমার থাকে। তো যেটা বললাম কমিউনিকেশনের বিষয়টা। আরেকটা হচ্ছে নেটওয়ার্কিং। যে আসলে নেটওয়ার্কিং দেখা গেল আমরা যেহেতু সফটওয়্যার সেক্টরে থাকি, অনেক সময় সারাদিন কম্পিউটারের সামনে থাকি। একটা আলাদা জগতে থাকি। যেটা তোমার ক্ষেত্রে আমি দেখছি তুমি আলহামদুলিল্লাহ অনেক চেষ্টা করছো। নেটওয়ার্কিং এর একটা সুবিধা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ আমার নিজেরটা শেয়ার করি। আমার লাইফের আনফরচুনেটলি আর ফরচুনেটলি যত জব করছি বা যত কাজ এখন করতেছি, সবগুলা বেসড অন নেটওয়ার্কিং। আমার মনে পড়ে না একটাতেও আমি সিভি দিছি কিনা। আমার ১ম জব হইছিল, সেখানেও ছিল আমার একজন একটা কোর্স করতেছিলাম। তো উনি আমাকে বলছে, "ভাই তুমি কি জব করবা? স্পট ফাঁকা আছে।" আমি বলছি, "হ্যাঁ, করব।" 2nd যেখানে পার্ট টাইম এর জন্য এপ্লাই করছিলাম, সেখানে আমি জবে যখন আমি ঢুকছি ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি ঢুকে দেখি যিনি ইন্টারভিউ নিচ্ছে সে হচ্ছে আমার চেনা ভার্সিটির। আমার অলমোস্ট ওখানেই হয়ে গেছে। তো সে তো আমাকেই প্রিফার করবে। সে আমাকে জানে, সে আমার স্কিলস সম্পর্কে জানে, আমি কিভাবে কি করি। 2nd টা। 3rd টাও হচ্ছে বড় ভাই আমাকে অনেক দিন ধরে চেনে। তিনি আমার কাজকর্ম অনেক দেখতেছে। তার সাথে আমি এরকম অনেক ভিডিও করছি, তার সাথে অনেক কথা হয়।
সে বলল যে, "সাবিক এই একটা পোস্ট ফাঁকা আমার মনে হয় তোমাকে আমরা চিন্তা করতেছি।" সো এইরকম আমার লাইফে এইরকম হয়নি যে আমি একটা কোম্পানি টার্গেট করছি। হ্যাঁ, আমি এই কোম্পানি টার্গেট করে ভাইয়ের সাথে যোগাযোগে ছিলাম। কিন্তু আমি কিন্তু সিভি ড্রপ করার সুযোগ পাইনি। কারণ আমি জানি ভাই বলছে, "এখন কিন্তু এই পজিশন ফাঁকা নেই। সো তুমি এখন ওয়েট করো।" তো আমার কিন্তু ঐরকম সময় এখন আলহামদুলিল্লাহ আসেনি যে আসলে এপ্লাই করতে হচ্ছে বা কষ্ট করতে হচ্ছে। কারণ আলহামদুলিল্লাহ সেই নেটওয়ার্কিংটাই আমার একটা বড় হেল্প করে। আমি রিসেন্টলি একটা সেমিনার বা প্রোগ্রামে গেছিলাম। তো অনেকেই আমাকে চেনে, যেটাতে আমি শক। মানে আমি হয়তো তাকে চিনি না, কিন্তু তিনি আমাকে হচ্ছে চেনে যে, "ভাই আপনাকে আমি কোথাও দেখছি।" সো আমার YouTube চ্যানেলে আমি ভিডিও দেই। এটা আমার একটা হেল্প করছে যে, "ভাই আপনাকে আমি কোথাও দেখছি বা আপনি তো এই ভিডিও দেন।" তো আসলে এই নেটওয়ার্কিং অ্যান্ড কমিউনিকেশন খুবই বেশি ইম্পোর্টেন্ট। হ্যাঁ, বলো কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি শুধু আপনি না, আপনার ছোট ভাইও আছে এ পর্যন্ত কয়টার মতো? ৫ টার মতো জবের অফার পাইছে। এর মধ্যে হচ্ছে উম আ আ ২ টা জব করা হইছে। মানে ২ টা ইন্টার্নশিপ হোক বা যেটাই হোক এরকম করা হইছে। শুধু কমিউনিকেশন স্কিল এর থ্রুতে এবং নেটওয়ার্কিং এর থ্রুতে। সো এই যে জবটা করা হইছে, এই যে আমাদের আমি কিন্তু প্রোগ্রামিং হিরোর স্টুডেন্ট ছিলাম। তো প্রোগ্রামিং হিরো থেকে হচ্ছে আ যে ভালো করলে তাদেরকে হচ্ছে জব প্লেসমেন্ট সাপোর্ট দেওয়া হইতো। তো সাপোর্টে হচ্ছে কি সিভি ড্রপ করো, আ কভার লেটার পাঠায়া ইমেইলে পাঠাও। সবাই পাঠাইতো। এবং অনেকে এখনো আছে যে জব পাইতেছে না, সিভি পাঠাইতেছে। আরে ভাই সিভি তো হচ্ছে ওইখানে পাঠায় হচ্ছে ৫০০ থেকে ৬০০, ১,০০০, ১,৫০০ মানুষও সিভি পাঠায়। এখন এখানে তো তোমার থেকে ভালো মানুষও আছে। এখন তুমি আগায় যাবা কিভাবে? তুমি যদি তার সাথে ডিরেক্টলি কনট্যাক্ট করতে পারো তাইলে তোমার তোমার জিনিসটা উনার চোখে আরো আগে বাজলো না ব্যাপারটা? আবার এটাও সে বুঝতে পারো যে হ্যাঁ, এক্সাক্টলি। সবার থেকে তোমার আগ্রহটা বেশি, তোমার জব করা বা শিখার আগ্রহটা বেশি। তুমি এভাবে নক্কর করে ইয়ে করতেছো। আমি ঠিক একই রকম ভাই আমি এ পর্যন্ত জব হয়তোবা বেশি করা হয় নাই বা ইন্টার্ন করা হয় নাই বেশি। আমি ভাই এই পর্যন্ত সিভি কোন জায়গায় দেই নাই। এবং এপ্লাইও করি নাই ভাই। সিরিয়াসলি এপ্লাইও করি নাই এবং বড় একটা কোম্পানিতে আমি ইন্টার্ন করছি। সেখানে হচ্ছে এক ভাইয়ের সাথে পরিচয় হইছে, খুব ভালো। আমি নকও করি না। হয়তোবা একদিন কথাবার্তা হইছে। তারপর হচ্ছে আমিও ভুলেই গেছি উনারে। পরে উনি ভাই আমার মেসেজ দিয়ে বলল যে, "ভাই আমার বড় ভাইয়ের এক কোম্পানি আছে। সেই কোম্পানির হচ্ছে প্রজেক্ট ম্যানেজার সে। তো একটা প্রজেক্ট আসছে। সে কোম্পানি বড় তো একটা প্রজেক্ট আসে না যে সাইট ভাবে লোক দিয়ে করায় নেওয়া বা ইন্টার্ন হিসাবে লোক নিয়ে করায় দেওয়া। তা আপনি করবেন কি?" হ্যাঁ, অবশ্যই করব। পরে অফিসে গিয়ে দেখলাম যে বিরাট বড় অফিস। মানে আমি অবাক হয়ে গেছি ব্যাপারটা। তো এই পর্যন্ত হচ্ছে আমি এখনো সিভি দিয়ে এ পর্যন্ত ইন্টার্ন করি নাই। সো এটা অনেক ইম্পোর্টেন্ট। অনেকে বুঝে না। এবং আমাকে একজন ভাই ফোন দিয়ে বলল যে, "ভাই আপনি এত জবের অফার পান, ছাইড়াও দেন" বা এরকম। আমি ভাই এই পর্যন্ত ৬ মাস ৭ মাস হয়ে গেল। এখনো সিভি ড্রপ কইরা যাইতেছে। এখনো আমার কোনো ভাই জবের কোনো অবস্থা খারাপ। তারপর হচ্ছে আমার দেখেন তো ভাই সিভিটার কি অবস্থা, সিভিতে কোনো সমস্যা আছে কিনা? তো আমি তাকে বললাম যে, "ভাই নেটওয়ার্ক গ্রো করেন। আপনার এই সফটওয়্যার বিশেষ করে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে হচ্ছে আমার যতটুকু জানা মতে সিভির থেকে বেশি কার্যকারিতা বেশি হচ্ছে আপনার নেটওয়ার্কিং এ আরকি।" সো এটা আমি আপনার লাইফেও আপনি এটা বাস্তব উদাহরণ পাইছেন, আমার লাইফেও আমি পাইছি। তো এখন কন্টিনিউ করতে পারেন ভাই। ওকে ফাইন। সো নেটওয়ার্কিং আরেকটু বলে নিই। সেটা হচ্ছে আসলে যেটা বললাম নেটওয়ার্কিং এর ক্ষেত্রে এটার মেইন অ্যাডভান্টেজ টাই হচ্ছে সফট স্কিলস এর কারণে পায়। কারণটা কি? যখন সাপোজ একজন বলে যে, "আচ্ছা তুমি ওই ছেলেটা খুব ভালো কাজ করে।" তাহলে কি হয়? একটা ট্রাস্ট বিল্ড হয়। আর আমার কোম্পানিতে আমি মেইন যে মানুষটা চাচ্ছি সেটা হচ্ছে আমার টিমের সাথে কাজ করতে পারে। টিম এনভায়রনমেন্ট টাকে খারাপ কাজ করবে না। কারণ যখন একজন ফ্রেশার হায়ার করে তখন কিন্তু উনি যিনি কোম্পানিতে হায়ার করতেছে উনি ধরেই নেয় এই ছেলেটা একটু ভুল করবে বা শিখবে। সে লার্নিং ফেজ এ আছে। তো দেখা গেল ওই কমিউনিকেশন এর বিষয়ে একটা আনসিওর অবস্থায় থাকে। আচ্ছা সে কি ভালো? সেই ছেলেটা কি ভালো? সে কি টিমের সাথে যায়? তো তার কি কোনো খারাপ কিছু আছে কিনা? এগুলা নিয়ে একটা কিন্তু সমস্যা থেকেই যায়। সেজন্য আসলে যখন আরেকজন থেকে রেফারেন্স পায়, আচ্ছা ওই ছেলেটাকে তো আমি ওই ইভেন্টে দেখছিলাম। সে তো সব প্রোগ্রামে যায়। তার তো লার্নিং একটা ইচ্ছা আছে। সে তো আমাকে ২-৩ টা সুন্দর প্রশ্ন করছিল আমি যখন গেছিলাম। তো এটা একটা হিউজ ইমপ্যাক্ট রাখে। তো যারা ইমপ্রুভমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য আমি কিছু সাজেশন দিব। সেই ১ নাম্বার যে সাজেশনটা দিব সেটা হচ্ছে খুবই সহজ। সেটা এখন দিয়ে শুরু করতে পারেন। সেটা হচ্ছে যখন কোনো মেসেজের রিপ্লাই দিবেন, স্পেশালি যখন কমিউনিটির অথরিটি অথবা আপনার টিম লিড তাদের বা সিনিয়র কারো সাথে আমি যেটা বলব সেটা হচ্ছে মেসেজটা দেওয়ার আগে একবার চেক করে নিবেন। সো দেখা গেল আমরা অনেক সময় খুব ফাস্ট টাইপ করি। নিজেদের যত তাড়াতাড়ি সম্ভব এইভাবে আমরা টাইপ করে দিয়ে দেই। কিন্তু যখন দেখা গেল একটা টিম লিড মেসেজ দিচ্ছে বা যেহেতু আমি বললাম যে আমি ক্লায়েন্ট রিলেশনশিপ
হিসেবে জব করতেছি। দেখা গেল আমি বাহরাইনের একজন ক্লায়েন্টকে একটা মেসেজ দিচ্ছি। এটা তো বাংলাদেশের মতো না যে ফ্রেন্ড যে আসসালামু আলাইকুমের এসটা আমি মিসিং করে দিলাম ঠিক আছে। বা শেষে ভুল করে ChatGPT থেকে মেরে দিলাম কোটেশনটা রেখে গেলাম। এই ভুল টাইপ করা যাবে না। এটা ভুল হওয়াটা স্বাভাবিক। তো এটার সলিউশনটা কি? আমি চেষ্টা করি মেসেজটা দেওয়ার আগে আমার নিজস্ব একটা গ্রুপ আছে সেখানে আমি সবসময় মেসেজটা দিয়ে নেই। আমরা কি হয় ওই মেসেজটা ওনাকে দিয়ে তারপর পড়ি আর ঠিক আছে কিনা। ওটা না করে আমার একটা গ্রুপে দিয়ে তারপর যদি ঠিক থাকে তারপর কপি করে ওনাকে দেয়া। তো যারা এখন শিখতেছেন স্পেশালি আপনারা যখন দেখা গেল আপনার যে চ্যানেল আছে আপনার পুরা টিমের সাথে কমিউনিকেট করার, সেই জায়গায় যখন কমিউনিকেট করবেন অবশ্যই আপনার হচ্ছে মেসেজটা দেওয়ার আগে একবার জাস্ট চেক করে নিবেন যে আপনার মেসেজটা ঠিক আছে কিনা। কোন স্পেলিং মিস্টেক আছে কিনা, গ্রামার সমস্যা আছে কিনা। যেহেতু এখন ChatGPT AI আছে, সো এইটা আসলে একটু সহজ হয়ে যায়। যারা একটু ইংলিশে দুর্বল, যাদের গ্রামাটিক্যাল সমস্যা থাকতে পারে, সেটা এখন আসলে কোনো মেজর ইস্যু না। বিকজ হচ্ছে আমি যেমন যেটা করি, সব মেসেজ দেওয়ার আগে একটা ChatGPT দিয়ে বলি, এটা কি পারফেক্ট কিনা বা এটা সব ঠিকঠাক আছে কিনা। সে তখন দিয়ে দেয় যে আচ্ছা এই লাইনটা একটু বেটার করা যেতে পারে। অবশ্যই এখানে কি প্রম্পট দিচ্ছি সেটা ইম্পোর্টেন্ট। বাট একটা চেক করা যেতেই পারে। তো একটা হচ্ছে আপনি মেসেজ দেওয়ার আগে অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে মেসেজটা চেক করে নিবেন। আরেকটা হচ্ছে অডিও মেসেজের রিপ্লাই। আই গেস যারা আমরা অনেক সময় আছে যে আমরা তো সফটওয়্যার সেক্টরে স্পেশাল ক্লোজ কাজ করি। সাপোজ আমার একজন ২ জন আমরা ডেভেলপার একটা প্রজেক্টে কাজ করতেছি অথবা একজন সিনিয়রের সাথে আমার কমিউনিকেশন হচ্ছে। খুব সবসময় প্রফেশনাল ওয়েতেই হয়তো আমার Slack এই করতে হচ্ছে, Teams এ করতে হচ্ছে এরকম না। আমাকে WhatsApp ও করতে হইতে পারে, Messenger এ করতে হইতে পারে যেটাতে আমার সিনিয়রটা কমফোর্টেবল। এটা করতে একটা সমস্যা হয়ে যায় সেটা হচ্ছে ওই ভাই সবসময় অডিও মেসেজ দেয়। অডিও মেসেজ করে দিয়ে দিচ্ছে। আমি কি করি যে আমি নিজেও ভুল করছি সেজন্যই শেয়ার করতে পারতেছি যে পুরো মেসেজটা শুনে সাথে রিপ্লাই দিয়ে দেই। এটা তো সমস্যা কি হয় উনি হয়তো অডিও মেসেজে ২-৩ টা ইস্যুর কথা বলছে। সাপোজ বলছে আচ্ছা কালকে আমরা একটা মিটিং করব, মিটিং এর সময় কি? তারপর হচ্ছে তুমি যে ক্লায়েন্টের সাথে মিটিং করছো সেই ক্লায়েন্ট কি এইটা বলছে কিনা? এরকম ৩-৪ টা ইস্যু বলল। আমি যখন মেসেজের রিপ্লাই দিলে আমার জাস্ট মনে আছে আচ্ছা ক্লায়েন্ট কি বলছিল সেটাই তখন ইম্পোর্টেন্ট। উনি যে ১ম এ সালাম দিছিল সেই সালাম আমার মাথায় নাই। আমি ডাইরেক্ট ভাই ক্লায়েন্ট এটা বলে দিছি। কিন্তু ওই কালকের মিটিং কখন হবে সেটা নিয়েও জানাইলাম না। আর ১ টা ২ টা ইস্যু আমি অ্যাড্রেস করে না। জাস্ট মেইন ২-৩ টা ইস্যু। কারণ মানুষ যখন অডিও শুনে যেমন এখনো এতক্ষণ যা শুনছি, হয়তো অডিয়েন্সের সব কথা মাথায় নাই। স্বাভাবিক। কিন্তু যখন আপনার টিম লিডের সাথে কমিউনিকেট করবেন, তখন আপনার টিম লিড যদি অডিও মেসেজ দেয়, যেটা করবেন সেটা হচ্ছে পুরা মেসেজটা শোনার সময় ১ টা ২ টা পয়েন্ট নিবেন। যে আমাকে এই ২-৩ টা বিষয়ে অ্যান্সার দিতে হবে। তারপর আপনি যখন অ্যান্সার দিবেন তখন এইটা করি। সো আমি যখন করি সো আমার এইরকম থাকে যে আচ্ছা মেবি এখন সালাম দিব। তারপরে হচ্ছে ওই ক্লায়েন্ট কখন কি বলছে সেটার একটা অ্যান্সার দিব। আর কালকের মিটিং কখন সেটা নিয়ে আমি রিপ্লাই দিব। তারপর সুন্দর করে আমি দিয়ে দিই। তো এইটা হচ্ছে 2nd সাজেশন। আরেকটা সাজেশন সেটা হচ্ছে নেটওয়ার্কিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে যত সম্ভব আপনার ক্যারিয়ার অথবা আপনার গোল সাথে ম্যাচ করে এইরকম সেমিনার গুলো অ্যাটেন্ড করেন। অনেকেই দেখি বলে ভাই ৳৬০০, ৳৭০০, ৳১,০০০ ভাই এটা সমস্যা না। আপনি অ্যাটেন্ড করেন। হ্যাঁ, খালি আপনার দেখতে হবে এটাকে আপনার গোলের সাথে যায় কিনা। এটা মোর অর লেস যদি আপনার কাছাকাছি গোলও থাকে তাও সমস্যা নেই। সাপোজ আমি বলতেছি যে আপনি হচ্ছে মূলত কাজ করেন ব্যাক এন্ড ডেভেলপমেন্ট নিয়ে, কালকে একটা বড় সেমিনার হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের সাথে। আমি বলতেছি না আপনি যায়েন না। একদম সেম হইতে হবে তা না। আপনি যাইতে পারেন। ফ্রন্ট এন্ড ডেভেলপারের সাথে আপনার ম্যাচ হইলো। অনেকজন এখান থেকে ব্যাক এন্ড এ আসবে বা আপনার অনেক মানুষের সাথে দেখা হবে। অনেক সিইও থাকতে পারে। এইরকম সেমিনারে যাবেন। আপনার গোলের সাথে ম্যাচ করে বা কোয়াইট সিমিলার। হ্যাঁ, আমি বলব না আপনি হয়তো বিজনেস গুলোও যেতে পারেন। আপনি বিজনেস শিখতে পারেন। এটা কিন্তু সফটওয়্যার সেক্টরে খুবই অ্যাডভান্টেজও। সো আপনি যতটা সম্ভব আপনার গোলের সাথে মোটামুটি ম্যাচ করানো যায়, আপনার রেঞ্জের সাথে ম্যাচ করে সেই সেমিনার গুলা মিস করবেন না। পারলে এইরকম যদি YouTube এ ভিডিও করতে পারেন, হইতে পারে এই যে সিনিয়রদের সাথে কথা বলতে পারেন অথবা আপনি যা শিখতেছেন সেটাই আপনি ভিডিও দিলেন। ছোটখাটো ভিডিও। যেটা ওয়েতে আপনার জন্য কমফোর্টেবল বাট সেমিনার অ্যাটেন্ড করাটা খুবই দরকারি বলে আমি মনে করি। স্পেশালি যেটা আপনার গোলের সাথে। আর আলহামদুলিল্লাহ আমাদের প্রোগ্রামিং কমিউনিটিতে এটা খুব আলহামদুলিল্লাহ শুরু হয়ে গিয়েছে। আর হচ্ছে যেগুলো Facebook গ্রুপ রয়েছে। যেমন আমরা কি যেমন জাভাস্ক্রিপ্ট এর ক্ষেত্রে টক.js এরকম অনেকগুলা সুমিত ভাইয়ের আছে। তো এরকম অনেকগুলা কিন্তু প্রোগ্রামিং হিরো কমিউনিটি আছে। তো এরকম যেগুলো হাবলু প্রোগ্রামার কমিউনিটি। তো এই কমিউনিটি যেগুলো হচ্ছে আপনার গোলের সাথে ম্যাচ করে সেগুলোর সাথে কানেকশন রাখা। আর আপনার সেখানে একটা অ্যাক্টিভ পার্টিসিপেশন রাখা। তো এখানে ৪ নাম্বার পয়েন্টটা বলব সেটা হচ্ছে আপনি যখন Facebook চালাবেন বা যেই আপনি অ্যাক্টিভ থাকেন না কেন, এট লিস্ট লাইক দিবেন বা কমেন্ট করবেন। আপনি সাপোজ অনেক সময় আমরা হয় যে স্ক্রল করে আমার এটা হয় যে ভাই আপনাকে তো আমি অনেকদিন ধরে ভিডিও দেখি। কিন্তু আমি ওনাকে চিনিই না। কারণ উনি কোন কমেন্টও করেনি, হয়তো লাইকও দেয়নি। কিন্তু উনি যে আমার ভিডিও দেখেন এখন বুঝলাম। তো আপনারা যখন সাপোজ এরকম টক জেএস এর একটা পোস্ট দেখলেন, আপনার সেই বিষয়ে নলেজ আছে। তা আপনি একটা কমেন্ট করে দিলেন।
এমনও হইতে পারে একজন খুবই কষ্ট করে একটা জিনিস আর্টিকেল লিখছে। আপনি সাপোজ উনি ওনার জার্নিটা শেয়ার করছে কিভাবে উনি React JS শিখছে বা উনি ওনার ৫ টা রিসোর্স শেয়ার করছে যেটা থেকে নেক্সট JS শিখা যায়। আপনি কি করলেন সেখানে পোস্টে একটা কমেন্ট করলেন যে ভাই খুবই সুন্দর হইছে। বা ভাই এইটাও তো এড করা যেতে পারে। জাস্ট আপনি কমিউনিকেশনটা ওখানেও করতেছেন। আমরা জাস্ট কি করি Facebook এ স্ক্রল করে যাই। কোন প্রকার কমিউনিকেশন নাই। কোন প্রকার সে যে এটা বুঝতেছে যে সে যে আছে আমার সাথে সেটা কিন্তু নাই। তো যখন আমরা Facebook ইউজ করব আমরা যে আছি, আমরা আসলে ৩০ মিনিট আছি Facebook এ মানুষদের বুঝে আমরা নাই। তার চেয়ে না করে আমরা যাতে ১ মিনিটে থাকি আর বুঝাতে পারি আমরা ৫ মিনিট ছিলাম। অনেকটা এরকম। কমেন্ট করব, লাইক দিব যাতে আমাদের যে ইন্ডাস্ট্রি যারা আছে এক্সপার্ট তারা যাতে এটা বুঝতে পারে যে আসলে ওকে somebody is interested সে লার্নিং করতেছে সেইটা নিয়ে অন্যখানে তুমি একটা পডকাস্ট থেকে কি শিখছো এটা একটা শেয়ারিংটা দিলা। সো অ্যাক্টিভ থাকা, কমিউনিটি গুলো অ্যাক্টিভ থাকা। তো আমি হচ্ছে হাসি নিয়ে বলতেছিলাম যে হাসির ক্ষেত্রে কারণ সবসময় কিন্তু আমরা যখন কাজ করব জুনিয়র হোক বা অনেক সময় এক্সপেরিয়েন্স হয়ে যায় সবসময় সব কাজ পারফেক্টলি হবে না। তো আমরা দেখা গেল যদি স্মাইল দিয়ে আমাদের টিম লিডের সাথে অথবা সিইও এর সাথে কথা বলি কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায় এমনকি আমাদের কলিগের সাথেও। এমন অনেক সময় হয়েছে যে আমি দেখা গেল ডেভেলপার অনেক কষ্ট করে কোড করছে, আমি যখন তার একটা ভুল বের করব অথবা তাকে একটা প্রবলেম বলবো আচ্ছা ভাই তুমি এটা সমস্যা তৈরি করছো বা আমি একটা লিস্ট দিলাম। এই লিস্ট দেওয়ার সময় আমি তার সাথে কথা বলে আমি খুব রাগের মুখে বলতেছি এই ভুল হইছে কেন? বা সে জানে যে তার ইস্যু বের করার জন্য আমি আজকে মিটিংটা দিচ্ছি যে বাগ সলভিং একটা ইস্যু মিটিং এর নামই ছিল। তো আমি যখন মিটিং এ ঢুকে আমি যদি একদম রাগে থাকি পুরা জিনিসটাই কিন্তু নেগেটিভ হয়ে যায়। আমি যদি সিনিয়র হই তো আমি তার বাগ বের করব। আমি যদি হাসি নিয়ে ঢুকি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা? কেমন আছো? কেমন চলতেছে? অনেক কষ্ট করলা। ডেভেলপমেন্ট অনেক সুন্দর হইছে। এইটা বলি। জিনিসটা কিন্তু অনেক পজিটিভ হয়ে যায়। তো একটু স্মাইল দিয়ে কথা বলা। এবং এর আমাদের মধ্যে এই যারা জিনিসটা আমি ফেস করছি ভাইয়া। আমি একটু সরি মাঝখান দিয়ে কথা হ্যাঁ, বলে শিওর। ফেললাম। এই জিনিসটা আমি ফেস করছি। আপনি যখন আপনি ধরেন আমার সিনিয়র বা হচ্ছে আপনি আমার টিম লিডার, আপনি যখন বলবেন যে ঠিক করছো সমস্যা না, তবে এই জিনিসটা একটু অন্যভাবে করলে হয়তোবা সুন্দর হইতো। তখন না আমার মধ্যে একটা অন্যরকম বিষয় কাজ করে, আরো আগ্রহ কাজ করে। আর আমার সাথে এরকম করছে সত্যি কথা বলতে বাংলাদেশের বেশিরভাগ মানুষের এরকম ভাবেই বিষয়গুলো হয়। আ এটা করছো কেন? মানে পুরা একটা পুরা হচ্ছে কি বলা যায় এটা? আতঙ্ক সৃষ্টি করে ফেলায়। তো এই আতঙ্ক যে সৃষ্টি হয়ে যায়। আতঙ্কটা, এক্সাক্টলি। এই আতঙ্কটা আসলে কিন্তু ডেভেলপমেন্ট এর সাথে বা এটা পরবর্তীতে হয় কি? এটার প্রতি অনীহা সৃষ্টি হয়ে যায় আরকি এই ব্যাপারগুলো যে এত বোকা, এত বোকা। কিন্তু আসলেও তো একটা ডেভেলপার যে ডেভেলপারই হোক ভাই ও কম পারে। তো ও সবসময় চায় যে ভালো কিছু করার জন্য। ও সবসময় চায় যে ওর টিম লিডারকে ভালো কিছু দেখানোর জন্য। সো যেহেতু সে ভালো কিছু দেখানোর চা আ আ দেখাতে চায়, সেক্ষেত্রে অবশ্যই সিনিয়রদের উচিত যে তাকে ভালোভাবে যে হ্যাঁ, এটা এভাবে করলে মনে হয় সমস্যাটি সাপোর্ট করে। এই সাপোর্টটা কিন্তু যদি ৬ মাস একটা মানুষ পায়, তাহলে আসলে খুবই ভালো হয়। ৬ মাসের যে গ্রোটা ওর হবে, ও যদি এরকমভাবে আ বা বকা-টকা খাইতেই থাকে, তাহলে দেখবেন যে আরো ডাউন এ চলে গেছে ভাই। এই জিনিসটা আমি আমার নিজের মধ্যে আমি জিনিসটা পাইছি। হ্যাঁ, কন্টিনিউ করেন ভাই। এটা অনেক বেশি ইম্পোর্টেন্ট যেটা বললা। সো ইসমাইলের সাথে এমনকি দেখা গেল আমরা জুনিয়র, আমি জুনিয়র। আমি জানি আমার আজকে ভুল বের করার জন্য বা ভুল নিয়ে কথা বলার জন্য বা আমি একটা সমস্যা করছি সেটা নিয়ে কথা বলার জন্য আমাকে ডাকা হইছে মিটিং এ। তো আমি যখন আমি নিজে যখন জয়েন করলাম তখন আমিও ঐরকম মুডে যে আজকে আমি রিপ্লাই দিব। ভাই আপনাদের এই ফ্যাসিলিটি ছিল না। আমিও ঢুকলাম নেগেটিভ ওয়েতে। তখনও কিন্তু পুরো সিচুয়েশনটা ডাউন হয়ে যায়। আমিও যদি কি স্মাইল নিয়ে ঢুকি, "আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? এইরকম আপনাকে নিউজ শুনলাম। কংগ্রাচুলেশন ভাই।" সাপোজ এরকম হইতে পারে। তো এইরকম আপনি পজিটিভ একটা এনভায়রনমেন্ট তৈরি করাটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো এটা অনেক সিম্পল একটা হ্যাক স্মাইল করা। এটা আমাদের অভিজিও করতেন। তো এই সিম্পল শূন্যটা যদি আমরা ফলো করতে পারি আমাদের লাইফে, পার্সোনাল লাইফ হোক, প্রফেশনাল লাইফ হোক অনেক সহজ হয়ে যায়। আপনি এমন বলতেছিলাম রাগ হবেন না অথবা আপনার একটা টাফ কথা শোনাবেন না আপনি যাদের সাথে কাজ করতেছেন। কিন্তু সেটা কিভাবে করতেছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন কি আপনি এজ এ সিনিয়র ডেভেলপার বা সিনিয়র কেউ হয়ে আরেকজনকে প্রবলেম গুলো বলবেন যে এই বাগ পাইছেন আপনি এগুলো সলভ করতে হবে। আপনি যদি ১ম এ ইসমাইল নিয়ে ১ মিনিট কথা বলেন যে, "ভাই কেমন আছো? তোমার তো অনেক কষ্ট করছো শেষ ২ সপ্তাহে।" এটা বললে কিন্তু আপনার বাগগুলো কমাচ্ছেন না। আপনি সেই ১০ টা বাগই তাকে বলেন ২ মিনিট পর। কিন্তু ১ম এই ঢুকে, "আচ্ছা শোনো আমি মিটিং শেয়ার করতেছি। তুমি যে স্ক্রিনটা দেখো এই ভুল হইছে।" সাথে, সাথে ওটা না বলে একটু যদি পজিটিভলি বলা যায় তাহলে দেখা গেল তার জন্য অনেক সহজ হয়ে যায়। সো এটা গেল রাইট। আই গেস এই কটা সাজেশন যদি আমরা ফলো করতে পারি তাহলে আই গেস অনেক সহজ হবে। আর আমি সাজেস্ট করব যে বই অনেক আছে কমিউনিকেশন নিয়ে। যদি আপনারা সময় পান ডেভেলপাররা তারা যাতে বই পড়ার অভ্যাসটা করতে পারেন। আমি এখানে
শাওন ভাইয়ের একটা ভিডিও আছে কমিউনিকেশন টিপস ফর ডেভেলপার্স তার মেগা মাইন্ডস লার্নিং যতটুকু আমার মনে আছে এই চ্যানেলে ছিল তো ওই ভিডিওটা আপনারা দেখতে পারেন খুবই হেল্পফুল আমি নিজে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করতেছি টার্গেট আছে মিনিমাম 100টার মতো ভিডিও সফট স্কিলস রিলেটেড এই কারণেই আপলোড করা যে সবাই যাতে সময় দিতে পারে এইটা আপনারা একটু সময় দিতে পারেন আর বই যেগুলো রয়েছে কমিউনিকেশন নিয়ে সেগুলো চাইলে পড়তে পারেন অ্যান্ড অ্যাজ এ ডেভেলপার এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনি যদি কোনো সিনিয়র হয়ে যান বা জুনিয়রও থাকলে আপনি আগে সেটা ফিল করবেন যে আসলে কতটা ইম্পর্টেন্ট কমিউনিকেশন নেটওয়ার্কিং সফট স্কিলস হ্যাঁ। আর আপনি যে জিনিসটা বললেন যে হচ্ছে যে ফেসবুক কিন্তু একটা খুব প্রধান একটা মাধ্যম ভাই কমিউনিকেশনের জন্য। বিশেষ করে বাংলাদেশের জন্য আরকি। অন্য কান্ট্রির জন্য তো LinkedIn আছে, বিভিন্ন বড়, বড় প্ল্যাটফর্ম, অন্য প্ল্যাটফর্ম আছে, প্রফেশনাল প্ল্যাটফর্ম গুলো আছে। কিন্তু ফেসবুকে বিশেষ করে বাংলাদেশি কমিউনিটি একটু বেশি আমার মতে হয় যারা হচ্ছে বাংলাদেশে যারা হচ্ছে ফেসবুক বেশি চালায় আরকি। তো সায়েদ আব্দুল্লাহ মেবি আপনি চিনেন, সায়েদ আব্দুল্লাহ ভাই কে হচ্ছে মেবি ছিলেন এই যে কিছুদিন আগে আমাদের বেসিক এর হচ্ছে কি একটা নির্বাচন ছিল নাকি কি সায়েদ আব্দুল্লাহ ভাই যে হ্যাডটেক নাকি জানি ফিনটেক প্রোডাক্ট নিয়ে কাজ করে আহ, এটা মেবি নেক্সট ভেঞ্চার চিনেন কিনা জানি না। তো যাই হোক আমি হচ্ছে ওই যে আপনার যেটা বলেন এটা ইম্পর্টেন্ট একটু আমার সাথে শেয়ার করি ব্যাপারটা এরকম ছিল যে উনি হচ্ছে ওনার ফেসবুক পেজ থেকে হচ্ছে তার তার সে যে নির্বাচিত হয়েছে এই জিনিসটা শেয়ার করছে। সো একটা মানুষের সাইকোলজি নিয়ে খেলাটা কিন্তু অনেক মজার ভাই। আপনি যখন ধরেন আমি যখন একটা পোস্ট করব এখন আমি ধরেন এই ভিডিওটা আমি পোস্ট করবো তখন কিন্তু প্রায় 2 থেকে 3 দিন কিন্তু আমি পোস্টটা একটু পরপর দেখবো বা 1 ঘন্টা 2 ঘন্টা পরপর দেখবো যে কি কমেন্ট করছে। ঠিক এই সুযোগটা আমি নিচ্ছি। সায়েদ আব্দুল্লাহ ভাই কিন্তু বড় একটা কোম্পানির ওনার। তো উনি সাথে, সাথে একটা পোস্ট করছে। ওই পোস্টের কমেন্ট আমি করছি। কমেন্ট করছি যে ভাই হ্যাঁ, কনগ্রাচুলেশন জানাইছি যে আমি এই আমার প্রফেশন এই আমি ছোট একটা পডকাস্ট করি বা এরকম ভাবে করি। আপনাকে আমি আমার এই ছোট পডকাস্টে আমার একটা আশা যে আপনাকে হচ্ছে আমি আমার পডকাস্ট উনি ডিরেক্টলি হচ্ছে আমার মেসেজের অ্যান্সার দিছে যে হ্যাঁ অবশ্যই কেন না। পরে আমি আর নেক্সট মেসেজে দিছি যে আপনার সাথে কি ইনবক্সে কথা বলতে পারি। পরে উনি ইনবক্সে এ পর্যন্ত আমার সাথে মাঝে মধ্যে কথা হয়। সো এই যে বড় একটা কোম্পানি ওনারকে আমার ইনবক্স পর্যন্ত আনা, এই যে একটা সাইকোলজিক্যাল ব্যাপার। যখন 400-500 যখন হচ্ছে 4-5 দিন যাইতো গা, তখন আমি যদি তার অ্যান্সারটা দিতাম, কমেন্টের অ্যান্সার বা তার পোস্টে কমেন্ট করতাম, ওইরকম ইফেক্ট ফেলতো না বিষয়টা। সাথে, সাথে যে কমেন্টটা করছি, এতে কিন্তু তার সাথে আমার একটা কমিউনিকেশন হয়ে গেছে। এবং তাকে আমি এটাও বলছি যে, "ভাই আপনারা তো বড় কোম্পানি, যদি কোনো অপরচুনিটি হয় ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসাবে আ আ মানে করতে যাই হোক, পরে বলছে, "ওকে সমস্যা নাই, প্যারা নাই। আ ইনশাআল্লাহ কথা হবে।" সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো খুবই ইম্পোর্টেন্ট। সো কমিউনিকেশন স্কিল বই পড়লেই হবে না আমার মনে হয় যে আসলে কমিউনিকেশন স্কিল বই পড়লে হবে না এটা জিনিসটা একটা এটাও একটা উদ্ভাবনী একটা জায়গা আর কি যে ওই যে আমি চিন্তা করছি যে হ্যাঁ এখন পোস্টটা করছে এই পোস্টে সেই একটু পরপর দেখবে যে পোস্টের কি অবস্থা একটা একটা আগ্রহ কাজ করে একটা পোস্ট ক্রিয়েট করলো বা একটা ভিডিও আপলোড করলে যে কত ভিউ হইলো কত পোস্ট সবার মধ্যে এই বিষয়গুলো নিয়ে খেলা যদি করা যায় তাহলে আমার মনে হয় যে খুব ভালো উন্নতি করা যাবে আর কি। যাই হোক আপনি ভাই কন্টিনিউ করেন। আর যদি হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল নিয়ে কথা শেষ হয় তাহলে আমরা আর কিছু পোরশন নিয়ে আজকের মতো শেষ করে দিব আরকি। আচ্ছা, তাহলে আমি আর বেশি কিছু বলব না। তো জাস্ট বলব যারা হচ্ছে কমিউনিকেশন কারণ অনেক সময় যেটা ভাই বলল, এটা আসলে বই দেখে শিখারও কিছু না। কিন্তু হ্যাঁ, আপনার নলেজ গুলা আপনার বই থেকে হোক, ভিডিও থেকে হোক আপনি চাইলে নিতে পারেন। কারণ এখানে আসলে কি এক্সপেরিয়েন্স আমি আপনাকে বললাম যে আমি কি, কি ভুল করেছি। যেমন অলরেডি ভাই বললেন যে তার একটা এক্সপেরিয়েন্স এর কথা যে সে কমেন্ট করছে। তো এইটাই কিন্তু একটা কমিউনিকেশন আপনার এক্সপেরিয়েন্স হয়ে গেল। সো অনেকেই যারা বই লিখছে তারা হয়তো এই নলেজ গুলা শেয়ার করছে। তো আপনি সেই জন্য বইটা থেকে নলেজ দিতে পারেন। বাট এইটা আপনার পুরাপুরি আপনাকে এপ্লাই করতে হবে। পুরাপুরি এপ্লাই করতে হবে। আপনার বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন ওয়েতে আপনার কমিউনিকেট করতে হবে। এটা কোনো মুখস্থ বিদ্যা না যে এখন এইভাবেই করতে হবে। আপনার সিচুয়েশন ওয়াইজ চেঞ্জ করে করতে হবে। আপনার কোন জায়গায় কমেন্ট করা হয়তো এখন উচিত না। সেখানেও আপনি কমেন্ট করবেন না। কোন জায়গায় উচিত সেটা বুঝতে পারা। বাট জাস্ট একটা আইডিয়া আপনি পেয়ে যাবেন যে আপনি ফেসবুকে আছেন, একজন ভালো কিছু শেয়ার করতেছে, আপনি একটা কমেন্ট করলেন। কেউ কষ্ট করে একটা রিসোর্স শেয়ার করতেছে, আপনি একটা কমেন্ট করলেন বা লাইক দিলেন যাতে আপনি তার প্রেজেন্সটা বুঝাতে পারেন। কারণ এই কমিউনিকেশনে যারা আরো ডিটেইলস এ জানতে চান তারা অনেক রিসোর্স পেয়ে যাবেন। বাট আমি যেগুলো শেয়ার করলাম, আশা করি সেগুলো হচ্ছে আপনারা এট লিস্ট এপ্লাই করার চেষ্টা করবেন। আরেকটা দর্শকের উদ্দেশ্যে আরেকটা কথা বলতে চাই। ভাই যেগুলো শেয়ার করলো, এগুলো আপনার জুনিয়র পর্যায়ে আমার মনে হয় যে না লাগলেও চলবে। কিন্তু আপনি যদি চান যে আপনার প্রফেশনে আপনি সর্বোচ্চ পর্যায়ে যেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই স্কিল গুলো লাগবে। এগুলো ছাড়া আপনাকে কেউ পাত্তাই দিবে না। এই যে আমাদের বা জঙ্কার মাহবুব ভাইয়া, তারপর হচ্ছে সুমিত শাহ ভাইয়া, এই যে যারা আছে, যারা কমিউনিটিতে আছে আমরা চিনি, তারা কি শুধু প্রোগ্রামার বাংলাদেশে ভালো? তাদের থেকে কি ভালো প্রোগ্রামার নাই?
অবশ্যই আছে। এবং তারা যেমনই পারে, তারা অনেক ভালো পারে। আমরা তাদের থেকে অনেক কিছু শিখি। কিন্তু তাদের যে কমিউনিকেশন স্কিল, তাদের যে নেটওয়ার্কিং, এটার থ্রুতে যে তারা যে কত জায়গায় কত কি কইরা ফেলাইতেছে, এটা জাস্ট ওনারাও ভালো জানে আরকি। এবং সত্যি কথা বলতে কি, আপনি যখন হচ্ছে একটা ফেমাস পারসন ওই কমিউনিটিতে তৈরি হবেন, তখন আপনার টাকার জন্যই তো আমরা সবকিছু করি, তাই না ভাইয়া? টাকা ইনকামের মানে পথ আসলে কোন দিক দিয়ে যে আসবে এটা আসলে কল্পনার বাহিরে। সো এই হচ্ছে বিষয়। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমরা চিনি এই যে কমিউনিকেশন স্কিল বা নেটওয়ার্কিং বা হচ্ছে সফট স্কিল যেটাকে বলি বা প্রেজেন্টেশন স্কিল, এগুলো সবই কিন্তু সফট স্কিলের আন্ডারে। তো এই যে জাহিদ সবুর ভাইয়া তো চিনেন মেবি, যে গুগলের প্রিন্সিপাল অফিসারের ৩০০ না কতজন প্রিন্সিপাল অফিসার এর মধ্যে হচ্ছে উনি একজন। সো উনি কিন্তু বাংলাদেশ থেকে গেছে একজন ইঞ্জিনিয়ার হিসেবে বা ডেভেলপার হিসেবে। উনি এত বড় একটা পদ অর্জন করছে কিভাবে? এটা কি কেউ চিন্তা করছেন? শুধু ডেভেলপমেন্ট কোডিং পারলাম, হয়ে গেল। ব্যাপারটা কি এরকম না? অবশ্যই না। তার সফট স্কিল আছে। তার কথাবার্তা দেখে বোঝা যায় যে সে আসলে কি মাপের জ্ঞান সম্পন্ন একজন মানুষ। সো এটাই হচ্ছে যে আ ভাইয়া যে বলছে, সায়েদ ভাইয়া যে বলল, সো এই বিষয়গুলো যদি আপনারা মেনে চলেন অবশ্যই খুব ভালো জায়গায় যেতে পারবেন। এটা এখন না হলেও ভবিষ্যতে আপনারা বুঝতে পারবেন। সো ভাইয়া আমি কিছু আরো কোয়েশ্চেন করতে চাই আপনাকে। সেই কোয়েশ্চেন এর মধ্যে একটা, যে রিসেন্টলি আমাদের ডেভেলপার যারা, বিশেষ করে Node.js ডেভেলপার বা Node.js প্রোগ্রামার বলতে পারি, তাদের মধ্যে এই জিনিসটা, একটা জিনিস খেয়াল করছেন কিনা, তারা পোস্ট করছে। পোস্টের মধ্যে হচ্ছে যে Node.js নাকি সমকামিতা মানে প্রমোট করতেছে। এই ব্যাপারটা নিয়ে আসলে আপনি যদি কিছু বলতেন আরকি। কারণ এজ এ মুসলিম হিসেবে এই কথাটা, এই কোয়েশ্চেনটা আমার মনে হচ্ছে যে করা উচিত। আচ্ছা, এই ক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে আ আমাদের আশেপাশে আমাদের এই কিছু বিষয়গুলা যেভাবে প্রমোট করা হচ্ছে, এটা আসলে খুবই স্যাড। এই বিষয় নিয়ে ডিটেইলস এ আজকে কথা বলব না। হয়তো কোনো একটা অন্য একটা ভিডিওই থাকবে এটা নিয়ে কথা বলার জন্য। জাস্ট এটুকুই বলব যে, আমাদের যারা মুসলিম, যারা হচ্ছে বিশ্বাস করে, আসলে মুসলিম মানেই হচ্ছে নিজেকে আত্মসমর্পণ করা। মানে সারেন্ডার। তোমার আর এখন লজিক খাটানোর কথা না। তোমার লজিক খাটানোর কথাই ইসলাম একসেপ্ট করার আগে। ইসলাম একসেপ্ট করা, মুসলিম হওয়া মানে তোমার আর লজিক নেই। জাস্ট সারেন্ডার করছো। পুরাপুরি সারেন্ডার, তুমি হচ্ছে আল্লাহর যে নিয়ম কানুন সেটা। আল্লাহ যা বলছে সেটাই। তো দেখা গেল আমরা এমন অনেক পাপ করি যেটা হচ্ছে আমরা সবাই গুনাহগার। তুমিও গুনাহগার, আমিও গুনাহগার, সবাই গুনাহগার। কিন্তু দেখা গেল যেগুলা হচ্ছে আমরা অবিশ্বাস করব। আল্লাহ বলছে এইটা, আমি আরেকটা জিনিস বিশ্বাস করব। না, মেবি ওইটাও এলো। আল্লাহ বলছে এটা হারাম। না, মেবি এটা হালাল। না, এটা মানব জাতির জন্য হালাল। তখন আসলে সমস্যাটা হয়ে যায়। তো এরকম আমরা অনেক প্রমোশন রিসেন্টলিও দেখতেছি। বিভিন্ন পার্ট থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমরা এট লিস্ট এটা নিয়ে জানাবো। যাতে এট লিস্ট আমাদের যে বললাম তো এই বিষয় নিয়ে আমি খুব বেশি আজকে কথা বলব না। জাস্ট এটুকু বলব যে এটা আমরা যে যারা মুসলিম যারা বিশ্বাস করি, তারা এগুলা সব বিষয় নিয়েই একটু কেয়ারফুল থাকতে হবে। এজেন্ডা রাইট, গুলো রাইট। নিয়ে কেয়ারফুল থাকতে হবে। আমাদের আশেপাশের মানুষদের কেয়ারফুল করতে হবে। যে আসলে কেন এটা আমরা না করতেছি? হ্যাঁ, যে মুসলিম না তার সাথে আমরা লজিক্যালি কথা বলব। ফাইন। সে তো বিশ্বাস করেনি, সে তখন সারেন্ডার করেনি। কিন্তু যে মুসলিম সে যখন এগুলোকে সাপোর্ট করে, তখন আসলে বিষয়গুলো স্যাড। কারণ আপনি একটা জিনিসকে সাপোর্ট কিভাবে করতে পারেন? এটা তো আপনার বিলিফের এগেইনস্ট এ যাচ্ছে। আর এইটাই তো আসলে মুসলিম। যে আমি শুনলাম এবং আমি মানলাম। তো আসলে আমরা আশেপাশে আমাদের যারা যেমন দেখা গেল আমাদের জুনিয়র আরো অনেক আসবে। আমাদের লাইফে আমরা অনেক কিছু দেখব। এজ এ মুসলিম আমরা যতটা সম্ভব মানুষদের দাওয়াত দিয়ে যাব। তারা যেভাবে এজেন্ডা তৈরি, তাদের যে মিশন, ভিশন, তারা যে ডেডিকেশনটা দেখাচ্ছে, আমরা মুসলিমরা হিসাবে আমাদের পজিশন থেকে আমাদের ডেডিকেশন যাতে বেশি থাকে। তারা আ চেষ্টা করতেছে আমাদের যাতে আমরা চোখ বন্ধ করে থাকবো। এটা যাতে আমাদের না থাকে। জাস্ট এটাই আচ্ছা। বলব। আর ইনশাআল্লাহ হয়তো এই একটা বিষয় নিয়ে আমরা আরেকটা লাইভ অথবা এক্সপার্টদের সাথে কোন একটা বিষয় নিয়ে কথা বলতে পারবো এই বিষয়টা। আচ্ছা। আচ্ছা ভাই, লাস্ট একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমরা যারা কোর্স করি, ১ম এ যারা কোর্স করে ৬ মাস। আসলে আপনি তো ইন্ডাস্ট্রিতে ঢুকছেন বা ইন্ডাস্ট্রিতে কাজ করতেছেন অনেকদিন যাবৎ। আসলে কি এটা ইন্ডাস্ট্রিতে ঢোকার জন্য পারফেক্ট? কারণ আমিও এই জিনিসটা আসলে মানে আ আমার সাথে এই জিনিসটা ঘটছে বা অনেকের সাথে এই জিনিসটা ঘটে যে ইন্ডাস্ট্রিতে যারা হচ্ছে অনেকটা আছে না, বাচ্চা হওয়ার পরেই চায় যে দৌড়াবে। ব্যাপারটা এরকম আরকি, ইন্ডাস্ট্রি চায় আরকি আমাদের যে কোর্স করার পরেই মনে হয় যে আমাদের আরো মানে তাদের এক্সপেকটেশন অনেক বেশি থাকে আরকি আমাদের থেকে। সো আসলে একটা কোর্স ৬ মাসের যেটা আমরা করতেছি, কোর্সের মাধ্যমে বিশেষ করে, কারণ একটা কোর্সে বেশি শিখি আমরা। খুব তাড়াতাড়ি অল্প সময়ে শিখতে পারি। যতটুকু শিখি আরকি। সো এইজন্য মূলত কোর্স করা। আমরা কিন্তু ডকুমেন্টেশন শিখে আমরা করেও করতে পারি। ওটা নিয়ে প্রবলেম নাই। তো আসলে কোর্স করে কি আসলে
আম আ আ ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য যতটুকু কোর্স, এই কোর্সটা কি এনাফ নাকি আরো নিজেকে আরো রিসার্চ করতে হবে বা আরেকটু ডেভেলপ করতে হবে? আসলে এখানে ২ টা পার্সপেক্টিভই আছে। সো একটা পার্সপেক্টিভ হচ্ছে কোর্সকে তুমি যদি মানুষের যদি জাস্ট মানে এখনো অনেক নেগেটিভ সমস্যাটা হচ্ছে কোর্স করে আমি জব করব। সো দেখা গেল কোর্সটা যাকে ব্রিজের মধ্যে রেখে দেয় যে আচ্ছা কোর্সের সময় লেংথ হচ্ছে ৩ মাস বা ৪ মাস বা ৬ মাস। এই ৬ মাস পরে ১ম দিনে আমি হচ্ছে সাপোজ Google এ জব করতেছি। মানুষ এইভাবে কোর্সটা শুরু করে। এখানে একটা সমস্যা হয়ে যায়। কেউ যদি এই কারণে হায়ারও করে কাউকে যে সে কোর্সটা করছে আমার মনে হয় না এখন এইভাবে হায়ার করা হয়। যে সে কোর্সটা করছে সে হয়তো পারবে। সেটা চান্সও নাই। যে সাজেশনটা দিব যারা কোর্স করতেছে, কোর্স করা খুবই ভালো। আমি এটা নেগেটিভ ভাবে দেখব না। হ্যাঁ, অনেকেই আছে YouTube থেকে শিখতে পারে। রিসোর্স ভাই কোর্স থেকে পাবেন না। মানে রিসোর্স বলতে কি বুঝাচ্ছি যে এমন কোর্স নাই মানে বলব না যে আচ্ছা এই কোর্স থেকেই শুধু আপনি সাপোজ Next.js শিখতে পারবেন, React.js শিখতে পারবেন বা Python শিখতে পারবেন। যে অন্য ওয়ে নেই। YouTube এ তার চেয়ে বেটার রিসোর্স আছে। কোর্সের একটা সুবিধা যেটা সেটা হচ্ছে ওই যে একটা কানেকশন, নেটওয়ার্কিং, আপনার ইন্ডাস্ট্রি এক্সপার্ট এর সাথে আপনার কথাবার্তা, লাইভ ক্লাস হইলে তার সাথে একটা আপনার প্রশ্নগুলো তাকে করতে পারে বা কোনো গ্রুপ সাপোর্ট থাকলে তার সাথে সেই কমিউনিকেশনটা থাকা। এটা হচ্ছে কোর্সের একটা সুবিধা। যে আপনি কোনো সমস্যা ফেস করতেছেন, আপনি নিজে অনেকক্ষণ চেষ্টা করার পর আমি যখন নিজে একবার অ্যান্ড্রয়েড শিখছিলাম। তো অ্যান্ড্রয়েড শিখতে আমি সমস্যাটা ফেস করতে হয়েছিল যে আটকায় গেছি, হেল্প পাওয়া খুবই কঠিন হয়ে যাচ্ছে। কারণ এমনি কমিউনিটিটা স্ট্রং না। নিজে শিখছিলাম। তো দেখা গেল আপনি যখন কোর্সের মধ্যে থাকবেন, আপনি ওই হেল্পটা পাবেন। অনেকক্ষণ ২ দিন, ৩ দিন, ১০ দিন পর একটা হেল্প পাবেন আপনি যখন চাবেন। সেটা আপনাকে নিতে হবে। তো মানুষ কিভাবে ইউজ করতেছে এটা ইম্পোর্টেন্ট। আপনি আটকানোর সাথে, সাথে নিচ্ছেন হেল্প নাকি আপনি নিজে ট্রাই করার পর হেল্প নিচ্ছেন। এখানে একটা হিউজ ডিফারেন্স তৈরি হয়। তারপরে মানুষ কোর্স শিখেই সাথে, সাথে জবে এপ্লাই করে। এখানে একটা ভুল করে। যারা কোর্স করতেছে তাদের জন্য একটা সাজেশন যদি ৬ মাসের কোর্স থাকে আপনি ধরে নেন আপনার ১ বছর লাগবে। ৩ মাসের থাকলে ৬ মাস। এরকম একটা সময় আপনি নিজে থেকে বাড়ায় নিবেন। আপনি যা শিখছেন সেই সময় সেগুলো আপনি রিক্যাপ করার চেষ্টা করবেন। হ্যাঁ, কোর্সগুলো অনেক সময় একটু তাড়াতাড়ি যায়। বিভিন্ন কারণে। তাদেরও সম্ভব না। আর আমি কোর্স এত হচ্ছে এটা আমি নেগেটিভ ভাবে দেখি না। কারণ হচ্ছে তারাও চেষ্টা করতেছে। অনেক ক্ষেত্রে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের চেয়ে কিছু এই কোর্সগুলো অনেকটা ভালো আউটপুট দিচ্ছে। হ্যাঁ, আমরা সমস্যা হচ্ছে তারা ওই ৬ মাসে অনুযায়ী হয়তো জাস্টিস করতে পারতেছে না। কিন্তু তারা ওই ৪ বছরের চেয়ে অনেক ভালো। হ্যাঁ, তারা যদি ৪ বছর ধরে কোর্সটা করাইতে পারত, অনেক ভালো হইতো, আউটপুট হইতো। রাদার দ্যান অনেকগুলা বাংলাদেশের ভার্সিটির ক্ষেত্রে। তো দেখা গেল যারা কোর্স করতেছে তাদের ক্ষেত্রে সাজেশন ওই ৬ মাস পরেই জব করব এটা টার্গেট না করে আপনি হয়তো একটা সময় নিলেন, বাড়ায় নিলেন নিজে যে ওই সময় আমি ইন্টারভিউ প্র্যাকটিস করব, আমার সিভিটা আরো সুন্দর করব, নিজের জন্য একটা প্রফেশনাল পোর্টফোলিও সাইট বানাবো বা আমি নিজে ১ টা ২ টা প্রজেক্ট করব। তারপরে আমি এপ্লাই করা শুরু করব। অথবা এপ্লাই আপনি শুরু করতে পারেন। বাট নিজেকে একদম যোগ্য মনে করা বা ওই টাইপের একটা সমস্যা তৈরি হয়ে যায়। কারণ আসলে আপনি একটা হিউজ সময় নেন। আর সবসময় আপনি ডে 1 থেকে যখন জবের কথা চিন্তা করেন, অনেক নিজের উপরও প্রেশার নিয়ে নিবেন। কারণ আসলে জব মার্কেটটা টাফ। প্রোগ্রামিং সেক্টরে জব মার্কেটটা টাফ। এটা অস্বীকার করার কিচ্ছু নেই এট প্রেজেন্ট বাংলাদেশে হোক বা অনেক জায়গায় হোক। হ্যাঁ, স্কিল হইলে আপনার টাফ না সেটা আমি ঠিক বুঝতেছি। কিন্তু নরমালি যদি বলি বাংলাদেশের অধিকাংশ মানুষের ক্ষেত্রে যারা প্রোগ্রামিং শিখতেছে তাদের জন্য ফার্স্ট জব ল্যান্ডিং করাটা টাফ। তো যেটা সাজেশন থাকবে যে চেষ্টা করা যে কোনোভাবে যাতে শিখার সময় এই জবের প্রেশারটা না নেয়া। যদি সম্ভব হয়, এটা বলা সহজ, অনেকের সিচুয়েশন ডিফারেন্ট থাকবে। বাট যদি ওই ফোকাসটা আপনি পুরোপুরি লার্নিং এর উপর রাখতে পারেন যে আমি নেক্সট ৬ মাস এটা শিখবো। তারপরের ৫ মাস আমি এটা হচ্ছে রিভিশন দিব। আমি নিজে একটা প্রজেক্ট বানাবো প্রফেশনাল সেগুলো এপ্লাই করব বা ওই যে নেটওয়ার্কিং এর সময় দেব হোয়াটএভার সেগুলো আপনি করে আপনি হচ্ছে এপ্লাই করা শুরু করবেন বা নিজেকে মোটামুটি একটা লেভেলে ধরতে পারবেন যে এখন আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার মেবি। কিন্তু মানুষ খুবই তাড়াহুড়া করে। কারণ আমি নিজেও আসলে এই ফিল্ডটা দেখছি তো। মানুষ ১ম দিন এসেই পরের দিন থেকে জব নিয়ে চিন্তা করে। আচ্ছা ওখানে এই জবের দিছে, এই জবের ভাই এটা এখন পারতেছি না তাহলে কি আমার জব হবে কিনা? অনেক নেগেটিভিটি মধ্যে ঢুকে যায়। এগুলো আসলে সব অনেকটা সফট স্কিলস যেটা নিয়ে আজকে বললাম যে আসলে আপনার মাইন্ডসেটটা কি? আপনি শিখতেছেন, আপনি প্রেশার হ্যান্ডেল করতে পারতেছেন কিনা? যেমন ভার্সিটি লাইফ এ সবচেয়ে বড় জিনিস এটাই শিখছি লাইফে যে প্রেশার হ্যান্ডেল করা। তো এটাও তুমি যত লাইফে যাবা সেটা কিন্তু প্রেশার হ্যান্ডেল ওই করতে সিচুয়েশন শিখবা। দিয়ে যাচ্ছি ভাইয়া। ওই সিচুয়েশন দিয়ে যাচ্ছি। ফ্যামিলির এই সমস্যা, ভার্সিটির একটু পরে পরীক্ষা, কোর্স করতেছি, আবার অফিস, নিজের ফিজিক্যাল সিচুয়েশন, মেন্টাল সিচুয়েশন সব মিলায়া হচ্ছে এই সিচুয়েশনটাই আসলে ভার্সিটি থেকে তাও মানে বললাম না তুমি ভার্সিটি কি লেভেলটা মেনেছো? হচ্ছে এটা ভার্সিটি ভালো। লেভেলটা আমার মনে হয় যে ম্যানেজমেন্টটা আমাদের শিখায়। বা যদি যদি সে আসলে শিখতে চায়, সত্যি কথা বলতে। যেমন আমরা,
আমি প্রোগ্রামিং এর কোর্স করতেছি, এই করতেছি, সেই করতেছি, আবার জবের জন্য এপ্লাই, জব করতেছি। এই যে বিষয়গুলো আমাদের ম্যানেজমেন্ট শেখা, সবকিছু ম্যানেজ করা একটা সময় বিয়ের ক্ষেত্রে এটা পরবর্তীতে প্রযোজ্য হবে যে ফ্যামিলি মেইনটেইন করা, সব মেইনটেইন করে হচ্ছে জব কন্টিনিউ এক্সাক্টলি করা। মানে তোমার প্রেশারটা তো সেমই থাকে। বুঝছো? মানে আমি রাইট। আসলে ভার্সিটি লাইফে একটু বেশি প্রেশার নিয়ে নিয়েছিলাম রেজাল্ট ভালো করার ক্ষেত্রে। তো বা অনেক কাজ করার ক্ষেত্রে। তো দেখা গেল ওই প্রেশার হ্যান্ডেল করাটা না আমার খুবই কাজে দিছে। কারণ হচ্ছে আমি এখন জবেও যখন ডেডলাইনটা পাই, কারণ আমি কি করতাম ভার্সিটিতে যখন ক্লাস করে ফিরতাম আমার আচ্ছা আমার বাসায় গিয়ে ৪-৫ ঘন্টার কাজ আছে। আমার জবে এতক্ষণ তো কাজ থাকে না। আমি তো জবের পর যখন বাসায় ফিরি ২ ঘন্টা সাপোজ কাজ করতে হবে। তো এটা আমার জন্য অনেক ইজি হয়ে যায়। আমি যেহেতু প্রেশার হ্যান্ডেলটা করছি এটা অনেক হেল্পফুল হয়ে যায়। তো আসলে সফট স্কিলস এজন্য আমি বলব যারাই এই ভিডিওটা দেখতেছেন, আমি বলতেছি না আপনি সব বাদ দিয়ে সফট স্কিলস শিখেন। কিন্তু কোনোভাবে আপনার সফট স্কিলস এর পিছনে একটু হলেও সময় দেন। এটা এমন একটা স্কিল যেটা আপনার কাজে দিবে। এটা আপনার ওয়েস্ট হবে না। অনেকেই অনেক কিছু নেগেটিভ ভাবে দেখবে। কিন্তু আপনার যদি সফট স্কিলসটা স্ট্রং থাকে, এই ইনভেস্টমেন্টটা যদি আপনি করতে পারেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনার এটা হোল লাইফ ইনশাআল্লাহ কাজে দেবে। কারণ এই সিম্পল হ্যাকস গুলা যে স্মাইল দিয়ে কথা বলতে হবে, এটা আপনার যদি একবার এটা কিন্তু অভ্যাসেরও ব্যাপার। আপনি স্মাইল দিয়ে কথা বলতে পারেন না, একদিনে আপনি পাবেন না। যদি করতে, করতে আপনি ১ বছর পর আপনি স্মাইল দিয়ে এখন কথা বলতে পারেন। আপনি সাপোজ মানুষের নাম ধরে কথা বলতে পারেন বা আপনি হচ্ছে যখন অডিওর মেসেজে রিপ্লাই দেন, আপনার অভ্যাস হয়ে গেছে যে পুরা মেসেজটা শুনে তারপর রিপ্লাই দেয়া। বা কাউকে মেসেজ দেওয়ার আগে প্রফেশনাল মেসেজ দেওয়ার একটা অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। আপনি চেক করে নেন। এইটা আপনার হোল লাইফ কাজে দিবে। দেখা গেল আজকে আপনি পিএইচপি শিখলেন, কালকে এটা আপনার কাজে নাও দিতে পারে। বা আমরা অনেক কিছু মুখস্থ করছি সেটা কালকে নাও দিতে পারে কাজ। কিন্তু এইগুলা আপনি যদি ইনভেস্ট করেন আপনার এই সময় এটা অবশ্যই ইনশাআল্লাহ কাজে দিবে। ওকে ভাইয়া। অনেক কথাই আসলে আপনার থেকে জানতে পারলাম। বিশেষ করে আজকের টপিকটা ছিল মূলত দর্শকের উদ্দেশ্যে যেটা বলি, সেটা হচ্ছে যে সফট স্কিল। পাশাপাশি আমরা একটু অন্য টপিক নিয়ে আলোচনা করছি। বিশেষ টপিকটাই ছিল এটা। সো আপনারা যদি ফুল ভিডিওটা দেখে থাকেন অবশ্যই উপকৃত হবেন। আর ভাইয়াকে নেক্সট অন্য একটা পডকাস্টে অন্য একটা বিষয় নিয়ে আসবো অবশ্যই। যদি ভাইয়া ফ্রি পায় আরকি ভাইয়াকে। এবং এই আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই অনেক বড়, বড় আ কোম্পানির সিইও বা অনেক বড়, বড় প্রোগ্রামারদের ইনশাআল্লাহ এই পডকাস্টে আপনারা দেখতে পাবেন। আপনাদের সুবিধার্থে বা আপনাদের উপকারের জন্য আমারও নেটওয়ার্কিংটা ভালো হলো। তো সব মিলেই হচ্ছে আ ইনশাআল্লাহ কন্টিনিউ হবে। সকলে দোয়া করবেন। আর হচ্ছে সায়েদ ভাই যদি আপনি এটা শেষ করে দেন আরকি পডকাস্টটা আপনার মাধ্যমে শেষ হোক। আচ্ছা তাইলে সবাইকে বলব যে আমাদের জন্য দোয়া করবেন। কারণ আমরা আমাদের সবার জায়গা থেকে চেষ্টা করতেছি। আ সবাই সব পজিশনে অনেক সমস্যায় থাকে। আপনারা যারা ভিডিও দেখতেছেন তারাও কোনো না কোনো সমস্যা ফেস করতেছেন। ভাইও এত কষ্ট করে এত সময় দিচ্ছে, পড়াশোনার চাপ, এই চাপ তার মধ্যে একটা সময় বের করে। কারণ আসলে আ ইটস নট ইজি। আমি নিজেও যেহেতু করছি, একজনকে সময় দেয়া, আ সময় নেয়া, কমিউনিকেশন এর সময় যায়। তারপর আপনাদের জন্য এই ভ্যালুয়েবল ইনফরমেশন গুলা দিচ্ছে। আর আপনারাও একজন মানুষের এক্সপেরিয়েন্স শুনতেছেন, যেটা আপনারাও কাজে লাগাতে পারবেন। সো থ্যাংকস যারা ভিডিওটা দেখলেন। ইনশাআল্লাহ এটা আপনাদের লাইফে কাজে দিবে। আমরা হোপফুল। অ্যান্ড আপনাদের না আমাদের সাথে আপনারাও নেটওয়ার্কিং করবেন। আই গেস যেহেতু বললাম কে কখন কার থেকে সুবিধা পায়। তো আই গেস ভাইকে বলব যখন পডকাস্টটা দিবা আমাদের লিংক গুলো দিতে পারো। আমার Facebook লিংক বা YouTube লিংক, অবশ্যই, তোমার অবশ্যই, লিংক। অবশ্যই। যারা কানেক্ট হইতে চান, কানেক্ট হয়ে নিন। এবং জাস্ট একটা এবং ভাই আরেকটা কথা। আমি আর ভাই কিন্তু অনেক বড় মাপের প্রোগ্রামার। আমি আর ভাই কিন্তু এই ভিডিওটা একটু পরপর দেখবো যে কে হচ্ছে কমেন্ট করতেছে। সো অবশ্যই সাথে, সাথে কমেন্ট করবেন। যেন হচ্ছে ভাইয়ের সাথে কানেক্ট হতে পারেন আপনারা। সো এতটুকুই থাকলো আরকি। সো ভাই অবশ্যই আপনাকে ধন্যবাদ জানাই যে অনেকদিন পর আসলে আপনাকে পাইছি। এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। এবং অবশ্যই নেক্সট টাইম একদিন অন্য একটা টপিক নিয়ে আপনার সাথে আলোচনা হবে। খুব সুন্দর লাগলো, ইনশাআল্লাহ ভাই। ভালো লাগলো আপনার কথাগুলো। এবং অবশ্যই আপনারা যারা প্রোগ্রামার আছে লার্নিং এর মধ্যে থাকবেন। ইনশাআল্লাহ ভালো কিছুই হবে। আসলে সফটওয়্যার ইন্ডাস্ট্রিটা হচ্ছে যে আপনার স্কিল থাকলে আপনার জবের অভাব থাকবে না। সত্যি কথা বলতে। আর স্কিল থাকলেও আপনি জবে ঢুকলেন, আপনাকে জব থেকে বের করে স্কিল না থাকলে জবে ঢুকলেন, যেভাবেই হোক আপনাকে জব থেকে বের করে দেওয়া হবে। আপনাকে রাইখা তার কোনো উপকার নাই। তো ওভারঅল হচ্ছে বিষয়গুলা এটাই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আ আল্লাহ হাফেজ।